আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস, আমি রিদওয়ানা বিনতে জলিল। সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মনে করে বিএনপি। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে তার দল। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচি পালনের লক্ষ্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভেন্যু পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত সব পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলেও মনে করেন তিনি। আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত, এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এদিকে সিলেটে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি 17 বছরে ধ্বংস করেছে আওয়ামী লীগ। ব্যবসাকে রাজনীতির বাইরে রেখে ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই বাণিজ্যের উন্নয়নে কাজ করবে বিএনপি। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না, তবে ফ্যাসিস্টদের দূষণমুক্ত করতে হবে। যদি সরকারে আসার সুযোগ হয়, আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেব, 100 দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন, আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। এদিকে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেনি, দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে চাইছেন বলেই দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রাণ দিতে হয়েছে। এই সংস্কার এমন ভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো, কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানান বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আগে স্থানীয় নির্বাচন সহ 16 দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। মৌলিক সংস্কারে ঐক্যমত্য না হলে গণভোটের পরামর্শ সংগঠনটির আমির সৈয়দ রেজাউল করিমের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া জাতি নির্বাচন মানবে না, আর আগের মতো ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচন আর এদেশে হতে দেয়া হবে না। হুঁশিয়ারি দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন এ মহাসমাবেশ করে। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। এ মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও। সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধী হওয়ায় বিএনপিকে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, পেশিশক্তি ও কালো টাকা ব্যবহার করে নির্বাচন হতে দেয়া হবে না। অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। জামাতে ইসলামের পক্ষ থেকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কারগুলো আগে হতে হবে এবং তারপরেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লজ্জা প্রমাণ করেছে, এবার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে
আর বাদল, RTV, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় মহাসমাবেশ সহ 12 দফা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দুপুরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য সারা দেশে দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এছাড়া সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম ওলামাদের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করে দলটি। এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরীর জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদকে হত্যার দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে। তার নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাতে এই স্বীকৃতি দিচ্ছে সরকার। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার এবং রংপুরবাসী। তবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, জুলাই আন্দোলনের সব শহীদদের স্মরণে একটি দিন নির্ধারিত হলে সবার আত্মত্যাগই মূল্যায়িত হবে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 16 জুলাই অভ্যুত্থান চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তার সে আত্মত্যাগের 1 বছর পর রাষ্ট্রীয়ভাবে শহীদ আবু সাইদ দিবস হিসেবে স্বীকৃতি পেল দিনটি। স্থানীয়রা বলছেন, এই স্বীকৃতির মাধ্যমে শুধু আবু সাইদকে নয়, সম্মানিত করা হয়েছে গোটা বৈষম্য বিরোধী লড়াইকে। সরকারের এই সিদ্ধান্ত সন্তানের সাহসিকতা ও আত্মত্যাগকে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরবে বলে মত পরিবারের। 24-এর গণ অভ্যুত্থানে আবু সাইদও এই মানুষকে অনুপ্রাণিত করছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। সেই অনুপ্রেরণা মানুষ পাইছিল, দেখে এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছিল। আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করার কারণে। আবু সাইদের জীবন দিছে, দেশ স্বাধীন করছে, প্রতি বছরে বছরে যেন পালন হয়। যে সরকার আসবে এটা যেন ইতিহাস স্বরূপ একটা হয়ে থাকে। আবু সাইদ দিবস পালনের ঘোষণায় গর্বিত রংপুরের রাজনীতিবিদরা। তবে সব শহীদদের স্মরণে আরেকটি দিবস ঘোষণার দাবি জানান তারা। তার প্রতি যে সম্মান জানিয়েছে এটার জন্য আমি অবশ্যই গর্ববোধ করি। যারা শহীদ হয়েছে, যাদের রক্ত দিয়েছে এই গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, তাদের প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে একটি দিবস, একটি দিন, তাহলে সকল শহীদদের যে আত্মাহুতি হয়েছে সেটার একটা মর্যাদা হতো। আবু সাইদের মৃত্যুর পরই সারা দেশে জোরালো হয় আন্দোলন। চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তাই দিবসটি ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিয়া সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার নামে তিনি একটি নাগরিক কমিটি গঠন করেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু করেন। 1987 সালে স্বাধীনতা পুরস্কার ও 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সংকট সমাধানে যে কোনো সময় অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসতে প্রস্তুত বলেও জানান তারা। এর আগে 5 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আগত এনবিআর এর বিভিন্ন দফতরের
বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি তদনুযায়ী এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফ্যাসিবাদের দোসর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এদিকে এনবিআর কমপ্লিট শাটডাউন অর্থনীতির জন্য অশনির সংকেত উল্লেখ করে এই কর্মসূচি থেকে সরে আসতে কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে দ্রুত অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় ও বিডার উচিত আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসা। ব্যবসায়ীরা বলেন, রাজস্ব বোর্ডের কলম বিরতিতে প্রতিদিন ২৫০০ কোটি টাকা ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করেন এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্স, বিপিজিএমইএ সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতিতে সঠিক সময়ে আমদানি করা কাঁচামাল খালাস করা যাচ্ছে না, বাতিল হচ্ছে বিদেশি ক্রয় ও রপ্তানি আদেশ। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিসরাপশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। এটা কিভাবে হবে, এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তারা বলেন, শুধু এনবিআর চেয়ারম্যানের অপসারণে সমাধান আসবে না, সংকট উত্তরণে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনায় বসা জরুরি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডার যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। আন্দোলনে অনেক ব্যবসায়ী ইন্ধন দিচ্ছেন। অর্থ উপদেষ্টার এমন বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83%-এর উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট, তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সিরামিক, তো ওগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। এনবিআর এর যৌক্তিক সংস্কার, উত্তম রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করার অধ্যাদেশ নিয়ে আলোচনার আহ্বান জানায় ব্যবসায়ী সংগঠনগুলো। আতিকা রহমান, আইটিভি, ঢাকা। সরকার পরিবর্তন না হলে অর্থনীতিকে আইসিইউ থেকে পুনরুদ্ধার সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির বেহাল দশার জন্য বিশ্বব্যাংক এবং আইএমএফও দায় এড়াতে পারে না। তিনি আরও বলেন, এ অবস্থায় ব্যাংক সুদ হার কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ দেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ব্যাংকিং খাতে ঋণ গ্রহীতাদের চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 2022 সালে দেশে মূল্যস্ফীতি ছিল 7.7%। চলতি বছরে তা 10% ছাড়িয়েছে। কঠিন মুদ্রানীতির ফলে প্রায় 31.8% রপ্তানি সক্ষমতা কমেছে। এতে গেল 3 বছরে ব্যবসায়ীদের অন্তত $5 বিলিয়ন বাড়তি সুদ গুনতে হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে 24% ছাড়িয়েছে। গত 3 বছরে আমাদের আনরিয়ালাইজ লস প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। বিদ্যুৎ জ্বালানির সংকটেও ক্ষতিগ্রস্ত শিল্প মালিকরা। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ব্যাংকগুলো শুধুমাত্র সুদের ব্যবসাটাই চিন্তা করছে, পার্টনারশিপের ব্যবসাটা চিন্তা করছে না। যারা গুড বড়রা, যারা টাইমলি লোন পেব্যাক করে, তাদের জন্য আমি কোনো সার্কুলার খুব বেশি দেখি নেই। এত ইন্টারেস্ট রেট দিয়ে আসলে এটা আমাদের কাস্টমারদের পাস অন করতে হচ্ছে, অবশ্যই এটাকে তারা নিতে পারছে না। অতিরিক্ত খেলাপি ঋণের বোঝা থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের সক্ষমতা আছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। লেন্ডিং রেট 12-13-14%, ডিপোজিট রেট 6-7-8। যে সমস্ত ভালো ব্যাংক তারা তো ইন্টারেস্ট রেট কমিয়ে দিতে পারে, কমাচ্ছে না। সুদ হার বাড়ানো সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আগে সরকার বেশি দিন টিকে থাকলে
হিউজ একটা ক্রাইসিস আপনারা অ্যাভয়েড করতে পারতেন না। আইসিইউ থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না, এই ইকোনমি বেরিয়ে আসতে পারতো না। প্রয়োজনীয় সংস্কার করে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। অর্থনীতির গতিটা আবার সঞ্চালন করতে পারি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটো রিকশার চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। পল্টন, ধানমন্ডি এবং উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই-রিকশা। ধীরে ধীরে সেই সড়কে বন্ধ হবে আগের ব্যাটারি চালিত সব অটোরিকশা। অনিয়ম ও দুর্নীতি কমাতে চালক ও গাড়ির লাইসেন্স অনলাইনে করার কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ঢাকা শহরে প্রতিদিন কত রিকশা চলাচল করে তার প্রকৃত সংখ্যা জানে না কেউই। এতে বিস্ফোরক হিসেবে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। অলিগলি পেরিয়ে মূল সড়কেও তাদের অবাধ চলাচল। সরকারের পক্ষ থেকে কয়েকবার অবৈধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও সফলতা আসেনি কোনোবার। এবার বুয়েটের তৈরি ই-রিকশার অনুমোদন দিতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। শনিবার ঢাকা উত্তরের নগর ভবনে ট্রেনিং অব ট্রেনার্সের প্রশিক্ষণের উদ্বোধনে 2 সিটির প্রশাসক জানান, আগস্টের প্রথম থেকে চলাচল করবে নতুন এই রিকশা। ধাপে ধাপে অবৈধ অটোরিকশার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় সিটি কর্পোরেশন। এটি আমরা চালু করি তাহলে হবে যেটা যে আমরা ঢাকা শহরের যে এই যে একটা হ্যাফাজার্ড অবস্থা, বিশেষ করে এই রিকশা এবং ভ্যান, এটাকে আমরা একটা রেগুলেশনের আওতায় আনতে পারবো। হয়তো এটা একদিনে হবে না, আমাদের সময় লাগবে, তবে আজকে শুরু হলো। অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করব এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিকশাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্টেড করব। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই-রিকশা চলবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি। 3 চাকার নতুন এই রিকশা সর্বাত্মকভাবে চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। রিকশা অ্যাপ নামে আমরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কারাগারে অনেক কর্মকর্তা নিজেই সেবন করে মাদক। টাকার বিনিময়ে অন্যদের হাতে তুলে দেন নেশাদ্রব্য। মোবাইল ব্যবহারেরও সুযোগ পায় বন্দীরা। অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, 2 মাসের মধ্যে কারাগারে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম বসানো হবে, যা পর্যায়ক্রমে অন্য কারাগারে স্থাপন করা হবে। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত কারাগার তদারকি করলে পাল্টে যাবে দৃশ্যপট। আজ থাকছে কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিকের প্রথম পর্ব। কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় বন্দীদের। আদালতের কাজ শেষ করে ফেরার সময় বিভিন্ন কৌশলে মোবাইল ও মাদক নিয়ে ফেরেন আসামিরা। কারাগারে তল্লাশির মুখে প্রায়ই ধরা পড়ে মোবাইল ফোন ও মাদক। গত 9 মাসে কারাগারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে 500 মোবাইল উদ্ধার করা হয়েছে। বাইরে থাকা বিভিন্ন অপরাধীরা টেনিস বলের মধ্যে করে মাদক ও মোবাইল দিয়ে ভিতরে ছুঁড়ে মারে। এর পাশাপাশি কারাগারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ তো আছেই। সব মিলিয়ে কারাগারের ভিতরে অপরাধ নিয়ন্ত্রণে কারা মহাপরিদর্শক বেশ কিছু উদ্যোগের কথা জানিয়ে বলেন, অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মোবাইল, যেটা খুবই ছোট এবং তাদেরকে আসলে খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। এছাড়া মেবি আমাদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী, তাদের সহযোগিতাও অনেক সময় দেখা যায় এটা এন্ট্রি হয়। সারাউন্ডিং থেকে বিভিন্ন টেনিস বলের মধ্যে ঢুকিয়ে ওই বাড়িয়ে পেঁচিয়ে ওইভাবে মাদক এবং মোবাইল দুটোই ওই সব জায়গায় আসে। 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রথম কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ফর এ পার্টিকুলার জেলের জন্য কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম ইনকর্পোরেট হবে। এটা যদি সফল হয় আমাদের টেস্ট সেন্ট্রাল, তাহলে পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কারাগারগুলোতে যাবে। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, কারাগারের চিকিৎসকরা পর্যন্ত টাকার বিনিময়ে অসুস্থতার ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন বন্দীদের। ওখানকার ডাক্তারও হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তারা পয়সা দিয়ে যে অসুস্থ তাকে কিন্তু দেয় না, অন্যজনকে দেওয়া হয়। আইজি তো চেষ্টা করবেই তার যে লোকজন আছে তার মাধ্যমে, কিন্তু উনি যদি না পারেন, ওনার মনিটরিং সিস্টেম যদি খুব দুর্বল হয়ে থাকে
একদম রুট লেভেল পর্যন্ত না করতে পারেন, তাহলে পরে আপনার কোনো কিছু করা থাকবে না। সেজন্য রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে ওনাদেরকে নিয়ে আসতে হবে। দুর্নীতি দমন কমিশনের থেকে যদি একটা মানে গোপন তথ্যতে দেখা যায় যে কার কত আয় এবং তার ব্যয় অনুযায়ী তার বাড়ি ঘর সম্পত্তি কী অবস্থা আছে, তারই কিন্তু এটা বের হয়ে যায় যে এখানে কারা কারা জড়িত আছে। সদিচ্ছা থাকলে কারাগারের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। দর্শক সংবাদে পর্যায়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে সারজা থাকছে। ঢাকার বাইরে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা বাড়ছে, 24 ঘন্টায় কোভিডের 2 জনের মৃত্যু। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে নাইট কোচের ধাক্কা, প্রাণ গেল 4 জনের। কুষ্টিয়ায় পুলিশসহ 2 জনের মৃত্যু। দর্শক, সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস, আমি রিদওয়ানা বিনতে জলিল। বাণিজ্যিক এবং আর্থিক মূল্য বিবেচনায় গণমাধ্যমগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ভাইরাল খবর প্রচারের চিন্তাধারা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তা না হলে গণমাধ্যমগুলো বিশ্বাসযোগ্যতা হারাবে বলে মনে করেন তিনি। সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে PIB আয়োজিত বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি প্রকৃতি শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। বিশেষ সহকারী বলেন, অপতথ্যের বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমগুলোর IT বিভাগে জনবল বাড়াতে মালিক সম্পাদকদের প্রতি পরামর্শ দেন তিনি। PIBর মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন EBLICটির প্রকল্পের পরামর্শক ডক্টর মামুন উর রশিদ। এতে গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এখন এই ভিডিওটা আমি বলছি যে ভাইরাল যে ঘটনাটা ঘটেছে, ভাইরাল তার তো লাইফ সাইকেল একদিনের মধ্যে শেষ। আপনি অনেক খরচ টরচ করে 2 দিন পরে ভিডিও বানালেন, যে ভিডিওতে আপনার ন্যারেটিভের প্রেজেন্স নাই, ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন নাই এবং একই সাথে জার্নালিস্টিক যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো নাই, তাহলে আপনার যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা তো বিফলে গেল। সোসাইটিটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, মিডিয়ার সাথে পলিটিক্যাল পার্টির স্টেক হোল্ডার হিসাবে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। যে আমি তো মনে করি পত্রিকারও সেন্টিমেন্ট অ্যানালাইসিসের টুল দরকার। জাতীয় নির্বাচন সামনে নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় সভা করেছে আমার বাংলাদেশ এবি পার্টি। বিকেলে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এই সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে খোলাখুলি আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। এ সময় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ঐক্যমত্যের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখেই জোট গঠনের দিকে নজর দিতে হবে। সভায় মনোনয়ন প্রত্যাশীদের কাছে নির্বাচনী প্রচারণা বিষয়ক নানা পরামর্শ তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গেল 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আর ডেঙ্গুতে মারা গেছেন 1 জন। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে 181 জনের নমুনা পরীক্ষা করে 7 জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন করে 7 জনের দেহে করোনা শনাক্ত হয় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,080 জনে। আর নতুন করে 2 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,521 জন। বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত ট্রাকে নাইট কোচের ধাক্কায় প্রাণ গেল 4 জনের। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। শুক্রবার রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের জিলুর রহমান, জালাল, চিকিৎসক আব্দুল হালিম ও বাস চালকের সহকারী
হাসিব। এদিকে কুষ্টিয়া সদরে দায়িত্ব পালন করার সময় বাস চাপায় পুলিশ কনস্টেবল হাফিজুর নিহত হন। একই জেলার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম নিহত হয়েছে। গেল রাতে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলার জামায়াত ইসলামী নেতা জিএম ইলিয়াস নিহত হয়েছেন। তিনি উপজেলার সোয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। এবার খেলার খবর। ফুটবল। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে কাল বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারে ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। মূল আসরে খেলার স্বপ্ন নিয়ে বাছাই খেলতে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচে জয় তুলে নিতে চায়। নাজমুস সাকিবের রিপোর্ট। সাফ চ্যাম্পিয়ন হয়ে ফুটবল মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের লক্ষ্য এশিয়ান পর্যায়ে। তবে তার আগে বাছাইয়ের বাধা টপকাতে হবে আফিদা শামসুন্নাহারদের। আর সেই বাছাইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম পরীক্ষা বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 92, যেখানে বাংলাদেশ 128। তবে র্যাঙ্কিংয়ে বাহরাইন এগিয়ে থাকলেও মাঠের পারফরমেন্স দিয়ে দিনটি নিজেদের করে নিতে বদ্ধপরিকর বাটলারের শিষ্যরা। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমিরাত, জর্ডান, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে নিজেদের প্রস্তুত করেছি। তবে বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তারা ফিজিক্যালি স্ট্রং। প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করতেই হবে। তবে আমার টিমের সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে আমরা কোয়ালিফাই করতে পারব। মিয়ানমার যাওয়ার আগে শক্তিশালী জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারে বাংলাদেশ, যেখানে দারুণ খেলে দুটি ম্যাচই ড্র করে আফিদারা। সেই সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে শামসুন্নাহার, ঋতুপর্ণাদের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের টিকিট পেতে হলে গ্রুপ সেরা হতে হবে। তাই তো মাঠের প্রস্তুতিতেও শতভাগ মনোযোগী রূপনা আফিদারা। নাজমুস সাকিব, RTV। উপজেলা পর্যায় থেকে বিসিবি ট্যালেন্ট হান্ট শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনে 25 বছর উদযাপনে সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত উৎসবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সঠিক অবকাঠামোর অভাবে অনেক প্রতিভা নষ্ট হচ্ছে। তাই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করে সেসব প্রতিভাদের খুঁজে বের করা হবে। রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি সহ খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত করতে এ সময় প্রতিশ্রুতিও দেন বোর্ড সভাপতি। এখানে তো অনেকটা কাজ আগিয়ে গেল, বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুধু চেষ্টা করবে না, বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে। কেননা এটা তো ধরেন আমরা যে নাসির, শুভ, নাইম এখান থেকে খেলেছে, সুমনারা যে এখান থেকে খেলছে, এরা তো ধরেন এমনি খেলেনি, এদের তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে। এই প্রতিভাকে যদি আমরা আরও সুযোগ করে দিতে পারি, আমাদের আরও বড় বড় প্রতিভা এখান থেকে বের হবে। এবার হকি। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি খেলতে 30 জুন চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ও পুরুষ দল। শনিবার বিমান বাহিনীর ফ্যালকন হলে দলের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের উৎসাহ দেন তিনি। পুরুষ এবং নারী উভয় দল ভালো একটি ফলাফল নিয়ে দেশে ফিরতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি। 3 থেকে 13 জুলাই পর্যন্ত চীনের ডাজহোতে বসবে এবারের আসর। পুরুষ হকিতে বাংলাদেশ সহ 11টি দেশ অংশ নিচ্ছে। এছাড়া নারী হকিতে অংশ নিচ্ছে 8টি দল। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল এশিয়া কাপে অংশ নিল। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।